জয় রাধে। তো অলরেডি আমরা বেশ কয়েকটা ইউনিট করেছি। আজকে আমরা ইউনিটটা করব কি, ইউনিট 2টা করার চেষ্টা করব। হ্যাঁ, তো ইউনিট 2-র বেশ কিছু প্রবলেমের ক্ষেত্রে অনেকটা করার জন্য আমাদের অসুবিধে হচ্ছে, যেটা আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। তার জন্য আমি ইউনিট 2টা আগে করিয়ে দিচ্ছি। নাহলে আমি কিন্তু ইউনিট 3টা করানোর চেষ্টা করতাম, ওটাতে কিন্তু মার্কসটা একটু বেশি তোলা যায় সেই হিসাবে। তো ইউনিট 2-র ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, কারণ এখানে কিন্তু একটু ক্যালকুলেশনস ভিত্তিক। হ্যাঁ, এইগুলো কিছু কিছু জায়গাতে নেটওয়ার্ক অ্যানালিসিস করতে হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় থিওরির প্রমাণ করতে হচ্ছে। তো আমি এটা কিন্তু প্রমাণটা করে রেখেছি আগে থেকে, যাতে করে লেকচারটা একটু খুব কম সময়ের মধ্যে আমি সলিউশনটা দিতে পারি। তার জন্য আমি শর্ট করে খাতা থেকে দেখে আমি বোর্ডে করিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ওগুলো কিন্তু ওখান থেকে তুলে নেবে, বা এর পেজের ফটোগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। আগে বেশ কিছু লেকচারের যে আমি এগুলো দিইনি, কারণ সেগুলো সেরকম করে দরকার হয়নি। এটার ক্ষেত্রে হয়তো দরকার হলেও হতে পারে। হ্যাঁ, না হলে তোমরা ভিডিওকে পজ করে করে মাঝখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওকে, শুরু করা যাক। চলে যাব SC1 পেজের একবারে কি কি প্রশ্ন আছে আমরা দেখব, তারপর আস্তে আস্তে করে তার সলিউশনসগুলো কীগুলো আমি করে রেখেছি সেগুলো আমি বলে দিচ্ছি। SC1 এখানে কি কি আছে, মানে এই পেজটা থেকে কি কি প্রশ্ন পড়ে। তাহলে প্রথম একটা প্রশ্ন 2 নম্বরের আসছে। 2 নম্বরের পরে আমি 5 নম্বরে চলে যাবো। তাহলে 5, 2, 7 আর MCQ হচ্ছে। তো 2 নম্বরের প্রথম প্রশ্ন, কোনো সময় একটি পোটেনশিওমিটারের সাম্যবিন্দু পোটেনশিওমিটার তারটির মধ্যে পাওয়া যায় না। এই ঘটনাটা কোন কোন পরিস্থিতিতে ঘটে, এটা আমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে একেবারে SC1 পেজ, SC1। আর এটা কোন ইউনিট হচ্ছে, ইউনিট 2। হ্যাঁ, SC1 এবং ইউনিট 2। হ্যাঁ, এই প্রথম প্রশ্ন হচ্ছে কি না, সাম্যবিন্দু কোন কোন অবস্থায় তারের মধ্যে পাওয়া যাচ্ছে না, এটা প্রশ্ন। তো প্রথম হচ্ছে, আমি একদম ছোট্ট করে লিখছি, বলছে তারের দুই প্রান্তে বিভব প্রভেদ পরীক্ষাধীন কোষ অপেক্ষা যদি বেশি হয়। দেখো, পরীক্ষাধীন কোষ যদি ই হয়, এর যে বিভব প্রভেদটা, মানে এই তড়িৎচালক বল ইটা, এটা যদি ওই যে তার ইউজ করা হয়েছে, যত ধরো এল দৈর্ঘ্যের তার ইউজ করা হয়েছে, এর দু প্রান্তের যে পোটেনশিয়াল তার অপেক্ষা যদি, তারের দুই প্রান্তের বিভব প্রভেদ পরীক্ষাধীন কোষের তড়িৎচালক বল অপেক্ষা বেশি, তাহলে এই ভিটা যদি গ্রেটার দেন ই হয়, তাহলে তুমি কি লিখবে, আমি পয়েন্টটা বলছি, পয়েন্টটা লেখো। তারের দুই প্রান্তের বিভব প্রভেদ পরীক্ষাধীন কোষের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হলে সাম্যবিন্দুটা কি করছে না, তারের মধ্যে পাওয়া যাবে না। এবং সেকেন্ড পয়েন্ট বলছে, চালক কোষ এবং পরীক্ষাধীন কোষ একই যদি মেরু যোগ করা হয়, দেখো চালক কোষ ধরো, এটাকে ধরলাম চালক কোষ, হ্যাঁ, এটা হলো পরীক্ষাধীন কোষ, দুজনের যদি একই মেরু যোগ করে দেওয়া হয়, মানে এরও পজিটিভ ওরও পজিটিভ, এরকম করে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে একই মেরু যোগ করা হলে কি হচ্ছে না, এই নাল পয়েন্টটা আর তারের মধ্যে পাওয়া যাবে না। ওকে, এটা হলো কি না 1 নম্বরের প্রশ্ন। চলে গেলাম, তারপরে এটা শর্টে বলে দিলাম, তোমরা কিন্তু লিখে নিও এটা। পরের প্রশ্ন বলছে, ই তড়িৎচালক বল ও আর আভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটা রোধ আর যোগ করা আছে। তাহলে দেখাতে হবে কি, আর রোধে যে সর্বোচ্চ তাপ উৎপন্ন হওয়ার শর্ত কি, আর ইকুয়ালস টু আর, মানে সর্বোচ্চ আর তাপ পেতে গেলে এটা আমাকে হতে হবে। আচ্ছা, এটা কখন হবে, এইচ ইকুয়ালস টু কি, অ্যাকচুয়ালি এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। যদি আইটা ম্যাক্সিমাম হয়, তাহলে আইটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ওর মধ্যে উৎপন্ন যে তাপটা সেটাও ম্যাক্সিমাম হবে। তাহলে আই ম্যাক্সিমাম হওয়ার জন্য যে থিওরিটা আমরা করি, সেই থিওরিটা এখানে প্রমাণ করে দেবো। তাহলে কি প্রমাণ না, কোনো একটা বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটা তোমরা যে পড়েছো, ওইটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে কোনো একটা তারের মধ্য দিয়ে পি ইকুয়ালস টু আমরা কত জানি, VI বা আই স্কোয়ার আর। VI, ভির জায়গায় আমি বসিয়ে দিলাম আই আর, তাহলে আই স্কোয়ার আর হয়ে গেল। তাহলে মান বসালে হবে কত, ই বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। হ্যাঁ, এটা ই স্কোয়ার ইন্টু আর, এরকম একটা এর রাশি আসবে। হ্যাঁ, এবার এর ম্যাক্সিমামের জন্য এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কি করব আমি না, ইকুয়ালস টু 0 করবো। হ্যাঁ, তাহলে 0 করলে দেখো, এটা করলে ক্যালকুলেশনস করলে এরকম একটা মান আসবে। আমি করছি, ছোট করে করছি, বললাম হোল স্কোয়ার মাইনাস 2r বাই আর প্লাস আর এর হোল কিউব ইকুয়ালস টু 0। এরকম একটা আসবে। তাহলে
এখান থেকে যদি তুমি সলিউশনস করো তাহলে উপরে মান আসবে কত না, এখানে মান আসবে উপরে আর প্লাস আর মাইনাস 2r বাই আর প্লাস আর এর হোল কিউব ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা ওদিকে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, আর এখানে পড়ে থাকলো আর মাইনাস আর ইকুয়ালস টু 0 বা আর ইকুয়ালস টু আর। দেখো এটা করা যায়, অনেকটা বড় করে করা যায়, হ্যাঁ আমি এটুকু শর্ট করে করলাম যে সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ তাপ উৎপন্ন হওয়ার জন্য লিখবে কি পি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হচ্ছে। তাহলে এটি হলো কি না এর সলিউশন হয়ে গেল, একদম শর্টে শর্টে করছি আমি। দেখো এরপরে চলে যাব কি বলছে, চিত্রসহ একটি পোটেনশিওমিটারের সাহায্যে অজানা কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ের কার্যনীতি লেখো। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে অজানা কোষের ক্ষেত্রে কি করতে হবে, রোধ নির্ণয়ের জন্য আমাকে কার্যনীতি লিখতে হবে। এটাও আমি ছোট্ট করে রেখেছি, এটা তো টেক্সট বইয়ের এই প্রশ্নটা, হ্যাঁ তোমাদের অসুবিধে কারোরই হবে না জানি, তার সত্ত্বেও আমি এটা ছোট্ট করে ক্যালকুলেশন করে রেখেছি। আমি ওই ক্যালকুলেশনটা একটু বলে দিচ্ছি কি করেছি ক্যালকুলেশনটা, আগে ছবিটা এঁকে দিচ্ছি। তাহলে ছবিটা আগে এঁকে দিচ্ছি, উপর দিকে গেল, এখানে গ্যালভানোমিটার যোগ করা আছে, চাবি, হলো এইখান থেকে জকি J2 J1, এইখান থেকে একটা রোধ বক্স লাগানো থাকবে, আর এরকম হয়ে গেছে। তাহলে এইটি হলো কি আমার চিত্র। এখানে রিওস্ট্যাট লাগানো ছিল, রিওস্ট্যাটটা আমি বসাইনি, রিওস্ট্যাট একটা লাগানো আছে, আর এইচ এটা কি হচ্ছে না পরিবর্তনশীল একটা রোধ। এইটি হচ্ছে কি আমার চিত্র। এবারে নাম দিয়ে দিব এদের একটা একটা করে, মনে করো একটাকে নাম দিয়ে দিয়েছি E1, একটাকে E2 ধরে নাও, পরীক্ষাধীন কোষটাকে তাহলে ই ধরে নাও, এটাকে ধরে নাও E0। আচ্ছা এইবার হ্যাঁ যে এইটাকে এখানে করেছি E0 ধরে নাও, এখানে এইটাকে E0 ই করে দাও, হ্যাঁ এটাকে এরকম করে একটা কোষ লাগানো আছে। এই অবস্থায় কি করা হচ্ছে না দুটো পয়েন্ট পাবো, যখন এখানে কোনো রোধ কানেক্ট করা নেই, কি বললাম দুটো পয়েন্ট একদম ছোট্ট করে লিখবো। তাহলে যখন এইখানে রোধটা কানেক্ট করা নেই মানে রোধটা কি আছে না আর ইকুয়ালস টু ইনফাইনাইট আছে, আরটা অসীমে আছে। যখন আর অসীমে আছে তখন কি ঘটনা ঘটছে না, তখন এইখানের মধ্য দিয়ে যদি আমি যেটাকে ট্যাপ করি, মনে করলাম L1-এ কি করা হয়েছে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে। তাহলে কি বললাম, যখন এই বক্সটাতে কোনো রোধ কানেক্ট করা নেই তখন L1 বিন্দুতে কি পেয়েছি আমি নিষ্পন্দ বিন্দু। তাহলে লিখতে পারি ওই তারের মধ্যে পোটেনশিয়াল ড্রপটা E ইকুয়ালস টু কত পেলাম আমি K ইন্টু L1। আচ্ছা এগুলো পোটেনশিয়াল নির্ণয়ের জন্য যে থিওরি হয় সেই পোটেনশিওমিটারে সেখানে আমরা একটু দেখে নিয়েছি, তাই জন্য আমি শর্টে করে দিচ্ছি। সেকেন্ড কেসে কত 2-এর ক্ষেত্রে মনে করলাম এই মুহূর্তে এই আর বক্স থেকে একটা রোধ তোলা হয়েছে, আর এই মুহূর্তে মনে করলাম নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে কোথায় না L2 পজিশানে। এখানে তাহলে কত করব না V ইকুয়ালস টু K ইন্টু L2। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুজন থেকে কি পাবো না E বাই V সমান L1 বাই L2। তাহলে L1 বাই L2 আমি পেয়ে গেলাম। এরপরে কি বলছে না, এরপরে আমাকে বের করতে হবে আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধ আর সমান কত না তড়িৎচালক বল E মাইনাস আর ডিভাইডেড বাই কত আছে না ডিভাইডেড বাই I আছে। ওকে আচ্ছা এরপরে আমি চলে যাব না, এখান থেকে আমি একটু এই ক্যালকুলেশনটা একটু সলিউশনস করবো। I ইকুয়ালস টু আমরা কি জানি V বাই আর, তাহলে I ইকুয়ালস টু আমরা কত জানি না V বাই আর। এই মানটা আমি এখানে বসাবো। তাহলে এখানে যদি বসাই E মাইনাস আর ডিভাইডেড বাই V বাই আর, তাহলে এখান থেকে ক্যালকুলেশনস করলে কত হচ্ছে বলো তো। এখান থেকে যদি ক্যালকুলেশনস করা হয় তাহলে এখানে একটু করলে একটা E বাই V টার্ম চলে আসছে, একটা আর আমি কমন, আচ্ছা একটু ভুল করলাম কোথাও, আমি একটা এখানে E মাইনাস V ছিল, সরি এখানে E মাইনাস V ছিল, এখানে আর নয়। হ্যাঁ তাহলে এখানে V বাই আর করলে কত হচ্ছে, এখানে উপরে আর উঠছে, এখানে V ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে E বাই V মাইনাস 1 হোল ব্র্যাকেট কত হচ্ছে না হোল ব্র্যাকেট ইন্টু আর।
আচ্ছা একটা জিনিস কি, আচ্ছা এখানে আমি ক্যাপিটাল ই করবো, হ্যাঁ এটা ক্যাপিটাল ই করলাম, নাহলে আমি এখানে ক্যাপিটাল ই করে দিয়েছি, পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। হ্যাঁ তাহলে ই বাই ভি এর মান বের করেছি কত, L1/L2, তাহলে এখানে মান বসাবো L1/L2 - 1 হোল ব্র্যাকেট আর, তাহলে আমি কত পেলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স R = L1/L2 - 1 হোল ব্র্যাকেট কত আর। এই আরটা কোন মানটা না, এই রোধ বক্সের মানটা, যখন আমি রোধ বক্স থেকে একটা রেজিস্ট্যান্স তুললাম এইটুকু ছোট্ট করে। আচ্ছা এইটুকু তো ছোট্ট করে করব, সঙ্গে কি লিখবো, ওই যে লিখবে এইটা মনে করলাম চিত্র অনুযায়ী করা হলো। প্রথম ক্ষেত্রে যখন রোধ বক্সে আর এর মানটা কি হচ্ছে না অসীম, মানে এই চাবি কেটা কি করেছে, ওপেন করা হয়ে আছে, সেই মুহূর্তে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল L1। তাহলে ওই তারের মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজটা ড্রপ হয়েছে, মানে ভোল্টেজটা ব্যালেন্স হয়েছে, তাহলে সেই মুহূর্তে কি পাবো না E = KL1। নেক্সট পয়েন্টে মনে করলাম এখানে একটা রোধ তোলা হয়েছে, আর রোধ সেটা হতে পারে 10 ওহম 20 ওহম কোনো কিছু, তাহলে সেই রোধটা তোলার পরে কি করব না V = KL2 করব, যে দুটো থেকে ব্যালেন্স করে, এটা তো আমি সূত্র জানি, এটা সূত্র কি হয়েছে, আর বাট E = V + IR, সেই সূত্র অনুযায়ী এটা করা হয়েছে। হ্যাঁ ওই সূত্রটাকে একটু সাজিয়ে লিখেছি এখানে R = E - V/I, হ্যাঁ যাতে করে একটু সহজে ছোট্ট করে দেওয়া যায়, নাহলে কিন্তু এটা একটু ইলাবোরেটলিভাবে বাড়তে থাকবে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাব। বলছে একটি নিষ্পন্দ হুইটস্টোন ব্রিজে 4টি বাহুর রোধ যথাক্রমে 110, 550, প্রতিটি বাহুতে সঞ্চিত শক্তির অনুপাত কত। আচ্ছা দেখো এটা একটু প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক হোক, জাস্ট একটু এরর আছে। রোধ হচ্ছে একটা প্যাসিভ মানে সেই হিসেবে মানে রেজিস্টিভ কম্পোনেন্ট, এর মধ্যে কোনো এনার্জি স্টোর হয় না, রোধ এনার্জি সঞ্চয় করতে পারে না। সঞ্চয় কে করতে পারে, ক্যাপাসিটর এনার্জি সঞ্চয় করতে পারে। ক্যাপাসিটর কি করছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে শক্তিটাকে সঞ্চয় করছে। ইন্ডাক্টর একটা শক্তি সঞ্চয় করতে পারে, কি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। রোধ শক্তি সঞ্চয় করতে পারে না। এখানে প্রশ্নটা এটা বলতে চাইছি কি না, প্রত্যেকটা বাহুতে শক্তি, যে ব্যয়িত শক্তির অনুপাতটা কত, এটা তোমাকে জানতে চাইছে। ওটা ভুল করে লিখে দিয়েছে সঞ্চিত শক্তির অনুপাত কত, কিছুই না। তাহলে এই তো ধরো তোমার ব্রিজ, হলো, তাহলে এদিক বরাবর যাবে I1, এদিকে যাচ্ছে কত I2, এটা কত দিয়েছে 110, 550, তাই তো 110, 550। হ্যাঁ তাহলে এদিকেও যাচ্ছে কত I1, এদিকেও যাচ্ছে কত I2, তাহলে এরকম করে ব্যাপারটা হচ্ছে। এবার দেখো আমাকে কি করছে, শক্তির অনুপাত বা ব্যয়িত ক্ষমতার অনুপাত চাইছে। তাহলে ব্যয়িত ক্ষমতার অনুপাত পেতে গেলে আমাকে কি জানতে হবে না, আমাকে বিভব প্রভেদটা জানতে হবে। ফলে এর মধ্যে প্রবাহ মাত্রাটা কত জানবো, প্রবাহ মাত্রাটা পেলে আমি ক্যালকুলেশন করবো। এবার প্রবাহ মাত্রা পেতে গেলে বিভব প্রভেদ তো দেওয়া নেই, তাহলে কোনোভাবে এই I1 I2 মধ্যে একটা রিলেশনস আমাকে বের করতে হবে। এই I1 I2 মধ্যে যদি আমি রিলেশনটা বের করে নিতে পারি, তাহলে আমি সলিউশন করে নেবো। তাহলে দেখো এটা আমি সলিউশনটা করে রেখেছিলাম, হ্যাঁ চট করে আমি সলিউশনটা করে দিচ্ছি, হ্যাঁ বেশিক্ষণ টাইম যাতে না লাগে। তাহলে I1 সমান কত হবে, V/P + Q, যেটাকে দিলাম P/Q। তাহলে এই দিকের পয়েন্ট A ধরলাম, এই দিকের পয়েন্ট B ধরলাম। তাহলে A আর B এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সকে আমি কত ধরেছি, V ধরেছি। A B পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, V। তাহলে কত I1 সমান কত হচ্ছে V/P + Q, হয়ে গেল। আচ্ছা তাহলে I2 সমান কত হবে, I2 সমান তাহলে কত হবে R + S, R + S, তাহলে কত হবে বলো, যে কোনো একটা করছি I1/I2, তাহলে কত হচ্ছে I1/I2 করলে R + S/P + Q হচ্ছে কিনা দেখো, R + S/P + Q। তাহলে R + S মানে কত, 500 + 50, 500 + 50 ডিভাইডেড বাই P + Q, 100 + 10, তাহলে কত হচ্ছে 550/110, শূন্য কাটলো, 11 × 5 = 55 সমান 5, তাহলে কত হচ্ছে I1 সমান 5 I2। এই রিলেশনটা আমি পেয়ে গেলাম। এবার শক্তির অনুপাত কি করে করবো, আমরা তো জানি শক্তি সমান কি I² R। তাহলে দেখো এখান পর্যন্ত তুলে নাও চট করে, তাহলে বাকি পোর্শনটা আমি এই দিকে করে দিচ্ছি। তাহলে পরপর ব্রাঞ্চে, এক একটা ব্রাঞ্চে শক্তির অনুপাত কত হবে প্রথমের ক্ষেত্রে, তাহলে I1² P = I1² Q = I2², কত হচ্ছে R, তাই তো R = I2² ×
এস। তাহলে আই ওয়ানের জায়গায় আমি কত বসাবো 5/2, তাহলে 25 ইন্টু I2, পির মান কত হচ্ছে, পির মান কত ছিল, এটা 100 ছিল, 100 ইজ টু I1 মানে 25, I2 স্কোয়ার ইন্টু কিউর মান ছিল কত 10 ইজ টু I2 স্কোয়ার তো যেমন আছে থাকবে ইন্টু আর এর মান 500 ইজ টু I2 স্কোয়ার ইন্টু এস এর মান কত ছিল 50। তাহলে এটা যদি তুমি অনুপাত করো, দেখো সব দিকে থেকে I2 স্কোয়ার উঠে গেল। এবার দশমিক শূন্য টূন্যগুলো সব তুমি তুলে তুলে এলোমেলো করে দেখবে এর মানটা কেমন আসছিল। আলটিমেট লাইনটা আমি সেটা লিখে দিচ্ছি। আলটিমেট লাইনটা এরকম ছিল 50, 5, 10, 1, 50 ইজ টু 5 ইজ টু 10 ইজ টু 1। এটাই হচ্ছে কি আলটিমেট লাইনটা। এইখানে আমরা এই অঙ্কটা লিখে দিয়ে আসলে নাম্বার দিয়ে দেবে, এটাই ওরা চাইছিল। এরপরে চলে যাব, এরপর কোনটা আছে অথবা সেকশন আছে, এটা হলো 17 দাগ হয়ে গেছে, 17-র এবার অথবাতে যাব আমরা। এরপরে চলে যাব কি 17-র অথবা 17-র কি অথবা সেকশন বলছে কি যে একটি ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো, এর রাশিমালা নির্ণয় করো এসআই পদ্ধতিতে একক কি। আচ্ছা, ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো, দেখো এখানে 5 নম্বরের প্রশ্নের এটা একটা পার্ট, তাহলে এটা 3 আছে। হ্যাঁ, 3 মানে কি 1 + 1 + 1, তারপরে একটা কি ছোট্ট অঙ্ক দিয়ে দিয়েছে সেটা 2 নম্বরের। হ্যাঁ, তাহলে 1 + 1 যদি সচলতা কি বলতে কি বোঝো, 1 1 নম্বরের প্রশ্ন কি লিখবে, বলছে কোনো ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়। তাহলে কি বললাম, আবারও বলছি, কোনো ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়। হয়ে গেছে, ওকে। এর পরবর্তী প্রশ্ন কি বলছে যে এর রাশিমালা নির্ণয় করো। আচ্ছা, এর রাশিমালাটা নির্ণয় করো, সেও খুব নাম্বারটা কম দেওয়া আছে, ছোট্ট করে করব। তাহলে আমরা কি জানি J = সিগমা ই, 1 নম্বর সমীকরণ। আবার যে জায়গায় লিখতে পারি I/A = তাহলে সিগমা ই। আচ্ছা, ইর জায়গায় আমি লিখতে পারি কত V/L, হ্যাঁ, বা ইর জায়গায় লিখতে পারি ই, আমি রেখে দিলাম, ধরো ই রেখে দিলাম। আচ্ছা, I এর জায়গায় মান বসাবো, এবার I সমান কত NeAVD, তাহলে I এর জায়গায় বসাবো কত NeAVD/A = কত সিগমা ইন্টু E। তাহলে পরের লাইনে A কেটে গেল, তাহলে NeVD = সিগমা ইন্টু E। যে আমাকে বের করতে বলছে কি না ইলেকট্রনের সচলতা। আচ্ছা, এবার সাজাবো এটাকে, তাহলে সাজালে কি হচ্ছে না VD/E সমান সিগমা/Ne। এই VD/Eটাকে বলা হচ্ছে কি সচলতা, মিউ সমান কত সিগমা/Ne। তাহলে এটাই আমার ইকুয়েশন। তাহলে কেউ এখানে কি লিখবে, আমরা কি জানি ওহমের সূত্রের ভেক্টর রূপ থেকে পাই কি পাই, ওহমের সূত্রের ওহমের সূত্রের যে ভেক্টর রূপটা হচ্ছে সেখান থেকে তুমি কি করতে পারো না এইখান থেকে এখানে আসতে পারো। হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি কি না প্রমাণটা এইটুকু লিখে দিয়ে আসলে হবে, কারণ নাম্বার খুব একটা এখানে বেশি দেয়নি, 1 নাম্বার দিয়েছে। আচ্ছা, এরপরে কি দিয়েছে, এর ইউনিটটা দিয়েছে, এর ইউনিট তুমি এখান থেকে করতে পারো, হ্যাঁ, বা এইখান থেকেও করতে পারো। সেই হিসাবে মিউ = VD/E। ভিডি হচ্ছে কি না বিচলন বেগটা, আর ই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেখান থেকে একক কত হচ্ছে মিটার স্কোয়ার V ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে কি এর SI ইউনিট। হয়ে গেল, তাহলে এখান পর্যন্ত। এটা হলে পরবর্তী পোর্শনে যাচ্ছি। বলছে 100 ওহম রোধের দুই প্রান্তে বিভব 200 ভোল্ট তারের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে এটাও একটা ছোট্ট প্রবলেম, বিদ্যাগের অথবার বি অথবার কি পোর্শন না অথবার বি। তাহলে দেওয়া আছে কত 100 ওহম, R = 100 ওহম, তারপর V = 200 ভোল্ট। তাহলে I =
2 অ্যাম্পিয়ার, কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে 2 ইন্টু 1 সেকেন্ড, তাহলে 2 কুলম হয়ে গেছে। কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়ে বলছে, তাহলে মনে করি এন সংখ্যক একটা ইলেকট্রন আধান 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইকুয়ালস টু তাহলে 2, তাহলে এন সমান কত হচ্ছে 2/1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হলো। তাহলে এইটাই হচ্ছে কি সংখ্যা, তুমি এটা ভাগ করে নেবে, হ্যাঁ ভাগ করে নিলে এটা করে নেবে। তারপরের প্রশ্নে চলে যাবো আমি, পরের প্রশ্ন মানে পরের পেজ এসসি 15। এসসি 15 পেজ, 15 পেজে কি আছে দেখো, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ এবং তড়িৎ প্রবাহের বেগ কি অভিন্ন, ব্যাখ্যা করো। আচ্ছা হ্যাঁ, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ মানে একটা ইলেকট্রন একটা পরিবাহীর মধ্য দিয়ে কি গতিবেগে এগাচ্ছে, এটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। আর তড়িৎ প্রবাহের বেগ মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা কত গতিবেগ নিয়ে ওই পরিবাহের মধ্যে বিস্তার লাভ করছে। তাহলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ কত হচ্ছে না 1/80 সেন্টিমিটার পার সেকেন্ড, 1/80 সেমি পার সেকেন্ড। আচ্ছা এটা পেজটা কত বললাম 15, তাই তো, পেজটা 15, এটা মুছে দিচ্ছি। তাহলে একটা ইলেকট্রনের এটা হচ্ছে কি বিচলন বেগ, এটা হচ্ছে ভিডি, কিন্তু প্রবাহ মাত্রা আই এর যে বেগটা হচ্ছে, তড়িৎ যে প্রবাহের বেগটা হচ্ছে, এটা কিন্তু কি না আলোর গতিবেগের সমান, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড প্রায়। প্রায় এই গতিবেগে কিন্তু তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রপাগেট করছে, হ্যাঁ বিস্তার লাভ করছে, তাই জন্য এটাই হবে কি না তড়িৎ প্রবাহের বেগ। তাহলে লিখবে কি উত্তরটা, বলছে যে হ্যাঁ দুজনের মান আলাদা, হ্যাঁ অভিন্ন, মানে বলবে না দুজনের মান ভিন্ন, কারণ কি না তড়িৎ প্রবাহের বেগ এবং বিচলন বেগ দুটি আলাদা। বিচলন বেগ বলতে চাইছে কি পরিবাহীটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে একটা ইলেকট্রন যত ডিস্টেন্স ট্রাভেল করছে তার মানটা লিখে দিবে, এবং তড়িৎ প্রবাহের বেগ বলতে চাইছে কি না ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা কত বেগে বিস্তার লাভ করছে। ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করো। দেখা যাক তো ওহমের সূত্রের ভেক্টর রূপ কি করে প্রতিষ্ঠা করব। আমরা কি জানি, এটা কি বিদ্যাকে সেকশনস আছে, আমরা জানি আই ইকুয়ালস টু ভিডি, আচ্ছা ভিডি ইকুয়ালস টু আই বাই এনই এ, ভিডি ইকুয়ালস টু আই বাই এনই এ, বা এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু ভিডি ইন্টু এনই এ। এটা আমরা কি পেলাম, প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। আচ্ছা আবার কি জানি আমরা, ভিডি ইকুয়ালস টু কি জানি আমরা মিউ ইন্টু ই, একটু আগে লিখেছিলাম পর আগের লাইনে। আচ্ছা আর কি জানি আমরা তাহলে বসাবো জে ইকুয়ালস টু কত আই বাই এ, তাহলে মান বসাই, আই এর জায়গায় বসাবো কত ভিডি এনই এ ডিভাইডেড বাই এ, তাহলে এ এ কাটলো, তাহলে এনই ইন্টু ভিডির মান কত মিউ ইন্টু ই, মিউ ইন্টু ই। তাহলে কি করলাম, জে সমান পেলাম কত এনই মিউ ইন্টু ই। এই টোটাল রাশিটাকে কি বলা হচ্ছে, এই টোটাল রাশিটাকে সিগমা বলা হচ্ছিল। মনে করো এখানে আমরা বের করছিলাম মিউ সমান সিগমা বাই এনই, তাহলে কি বলতে পারি সিগমা সমান এনই ইন্টু মিউ, তাহলে জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। তাহলে এটাকেই বলা হচ্ছে কি না ওহমের সূত্রের ভেক্টর রূপ হলো। তাহলে এখানে 2 নম্বরের প্রশ্নটা কভার হলো। এরপরে চলে যাব কি না গ্রুপ সি, অওহমীয় পরিবাহী বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা কত দাগ হবে, 17 দাগ। অওহমীয় পদার্থ বলতে কি বোঝো, সাধারণ একদম কি না যে সকল পদার্থ ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্রটা কি না ভি ইকুয়ালস টু আই আর, তাদেরকে বলা হবে কি অওহমীয় পদার্থ। তাহলে কি বললাম অওহমীয় পদার্থ কাকে বলে, যে সকল পদার্থ ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হচ্ছে কি অওহমীয় পদার্থ। যেমন কি সিলিকন, জার্মেনিয়াম, যে কোনো ধরনের অর্ধপরিবাহী নিতে পারো। যে কেন এদের অওহমীয় পদার্থ বলা হচ্ছে, কারণ ওহম সূত্র কি ভি ইকুয়ালস টু আই আর,
মানে ভি ভেরিজাজ আই। তাহলে ওহমীয় পদার্থ মানে স্ট্রেট লাইনটা এরকম হবে, আর অহমীয় পদার্থের ক্ষেত্রে লাইনটা কেমন হয়, এরকম হয়। এটা দেখছো তোমরা পড়েছ, এটা ছিল কি পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ছিল, হ্যাঁ এটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে, এটা সাধারণ পরিবাহের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ যে কোনো ধাতব পরিবাহের ক্ষেত্রে। এইটাই হচ্ছে তাহলে কি উদাহরণসহ ব্যাখ্যা, যে 3টি 2 ওহম রোধকে কিভাবে যুক্ত করলে উহাদের তুল্য রোধ 3 ওহম হবে। আচ্ছা তাহলে দেখা যাক 3টা 2 ওহম রোধকে কিভাবে যুক্ত করলে ওদের তুল্য রোধ 3 ওহম হবে। তাহলে 2 ওহম রোধ মানে কি, দেখো দুটোকে যদি আমি প্যারালালে কানেক্ট করি তাহলে কত হবে, 2 দুগুণে 4/4 সমান 1। এর সঙ্গে যদি আরেকটা আমি শ্রেণীতে যোগ করি 1 + 2 = 3, তাহলে লিখতে হবে কি না 3টি রোধকে, 3টি যে 2 ওহমের রোধ আছে তাদের মধ্যে দুটোকে আমি কি করব না সমান্তরালে, দুটিকে সমান্তরালে যোগ করব, দুটিকে সমান্তরালে যোগ করব, তার সঙ্গে একটাকে কি করব না শ্রেণী সমবায়ে যোগ করব। তাহলে দুটো রোধকে সমান্তরাল একটাকে শ্রেণীতে যোগ করলে তাদের তুল্য রোধ হবে কত, 3 ওহম। আচ্ছা তারপর একটা বর্তনী চিত্র দেওয়া আছে, এই বর্তনী চিত্রে কি বলছে, মোট তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে হবে। আচ্ছা বর্তনী চিত্রটা আঁকা যাক, আমি এটাকে সিম্পলিফাইড ফর্মে এঁকে দিচ্ছি, হ্যাঁ এই ছবিটা তোমরা তুলবো না, এটা ছোট্ট করে আঁকলে কেমন হবে দেখতে। দেখো এবার মানগুলো আমি বসাচ্ছি, মানগুলো কেমন আছে, 2 6 1.5, 2 6 1.5, আর এটা কত আছে না এটা 3 আছে। এদের এগেনস্টে ভোল্টেজ দেওয়া আছে কত, 6 ভোল্ট। এদের এগেনস্টে কত ভোল্টেজ দেওয়া আছে, 6 ভোল্ট দেওয়া আছে। এবার আমাকে চাইছে কি এই বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। দেখো এই দুজন কিসে আছে, সমান্তরালে আছে, তাহলে কত হবে 6 × 2/6 + 2 সমান 12/8। তাহলে কত হচ্ছে 4 × 3 = 12, 4 × 2 = 8, 3 × 2, 3 × 2 মানে কত 1.5। তাহলে দেখো এই 1.5 আর এই 1.5 কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে এদের যোগ করলে কত হচ্ছে 3 ওহম, 1.5 1.5 3। তাহলে এই 3 আর এই 3 কোন সমবায় আছে, সমান্তরাল সমবায়। তাহলে ওদের জন্য কত হবে 3 × 3/3 + 3, তাহলে কত হচ্ছে 9/6, হ্যাঁ তাহলে 3 × 3 = 9, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে আবার হচ্ছে 1.5 ওহম। তাহলে তুমি এটা দিয়ে ভাগ করো, তাহলে V = IR, I = কত V/R, তাহলে করছে কত 6/1.5, তাহলে কত হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এটা কি হলো না সির দাগেরটা, তাহলে এটা কত দাগ হলো, এটা সির দাগের প্রবলেমটা আমরা সলিউশন করলাম। এরপরে বলছে খুব উচ্চমানের রোধ পরিমাপের জন্য হুইটসন ব্রিজ ব্যবহার করা হয় না কেন। পরের প্রশ্ন কি বলছে না খুব উচ্চমানের রোধ পরিমাপ করার জন্য হুইটসন ব্রিজ কেন ব্যবহার করা হয় না। হুইটসন ব্রিজ কি ঘটনাটা ঘটছে এটুকু জানলেই উত্তরটা দিতে পারবে। হুইটসন ব্রিজের ক্ষেত্রে দেখো এইরকম একটা ব্রিজ ছিল, হ্যাঁ এরকম করে ব্রিজ ছিল, গ্যালভানোমিটার ছিল, এদিকে I1 যাচ্ছিল, এদিকে I2 যাচ্ছিল, হ্যাঁ এখানে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহটা হচ্ছিল কি 0। এবার এখানে যদি একটু উচ্চ রোধ ব্যবহার করে দাও তাহলে কি হচ্ছে, এখানের I1 প্রবাহমাত্রাটা খুব কমে যাবে, এখানে রোধ হাইলি বেড়ে গেছে মানে I1টা খুব কমে যাবে, তাহলে কি I2টা খুব বেড়ে যাচ্ছে। তাহলে I1টা যখন খুব কমে গেল সেই অবস্থায় এর নাল পয়েন্ট ডিটেক্ট করা খুব সমস্যা হবে। তাহলে লিখবে কি, যদি উচ্চমানের রোধ ব্যবহার করা হয় নাল পয়েন্টটা ডিটেক্ট করা খুব অসুবিধে হয়ে পড়ে। তার জন্য কি করা হয়, উচ্চমানের রোধ পরিমাপের সময় কি না ত্রুটি দেখা যায়, এই জন্য উচ্চমানের রোধ কি হয় না পরিমাপ করা যায় না বা হয় না, কারণ অনেকটা ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে। ওকে নেক্সট প্রশ্ন চলে যাব। তারপরে বলছে কি দেখাও যে কারশফের প্রথম সূত্রটি আধান সংরক্ষণ সূত্রকে মেনে চলে। কি বলছে, দেখাও যে কারশফের কি প্রথম সূত্রটা আধান, আচ্ছা প্রথম সূত্রটা কি ছিল দেখা যাক। তাহলে প্রথম সূত্রটা ছিল এরকম যে I1 + I2 I3 + I4, উভয় পক্ষে কি করলাম আমি T দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি Q1 + Q2 = তাহলে সামেশন অফ Q =
কনস্ট্যান্ট। তাহলে দেখো তাহলে কি হচ্ছে যে পরিমাণ আধান প্রবেশ করছে সেই পরিমাণ আধান বেরাচ্ছে। তাহলে বলতে পারি কারশফের প্রথম সূত্রটা কি করছে না আধান সংরক্ষণ সূত্রকে মেনে চলছে। ওকে, এরপর নেক্সট একটা অঙ্ক আছে, এটাকে বলছে কেভিএল প্রয়োগ করে 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা বের করো। এটা আমি ছোট্ট করে রেখেছি। হ্যাঁ, এটা করলে অ্যাকচুয়ালি 3টে সলিউশনস বেরোবে না, ইকুয়েশনস বেরোবে। 3টে ইকুয়েশনসকে সলিউশনস করে বের করতে হবে, একটু বড় হবে এবং আমি এটাকে খুব ছোট্ট করে একটু করে রেখেছি। হ্যাঁ, তোমরা এটা এখান থেকে করতে পারো বা নিজে আবার সলিউশনস করে দেখতে পারো ভেরিফাই করে। হ্যাঁ, আমি একদম ছোট্ট করে করেছি। তাহলে আমি আগে ছবিটা আঁকছি, দেখো। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ছিল তোমার 5 ওহম, এটা ছিল 2 ওহম, এটা ছিল 1 ওহম, এটা ছিল 2 ওহম, এটা ছিল 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম। এখানে একটা ছিল কত 2 ভোল্ট। আচ্ছা, আর কি এদিকে ধরলাম I1 যাচ্ছে, এদিকে I2, এদিকে I3, সরি এখানে ধরলাম আমি I5 যাচ্ছে, সরি এখানে ধরলাম আমি I5, এখানে ধরেছি I3, নিচের দিকে যাচ্ছে কত I4, হয়ে গেল। তাহলে এই 5 ওহমের মধ্যে যাচ্ছে কত I3। তাহলে আমার ডেস্টিনেশনটা হবে কি I3টাকে মেজার করা। আমি মনে করলাম এটা A লুপ, এটা B লুপ, এটা হচ্ছে C লুপ। হ্যাঁ, A B C এই 3টা লুপ ধরেছি। এবার 3টা লুপের জন্য তুমি যদি সমাধান করো তাহলে সমীকরণ পাবে। দেখো এটা ফার্স্ট সমীকরণ পাওয়া যাবে কি না I1 ইকুয়ালস টু I2 প্লাস I5। দেখো I1 ইকুয়ালস টু I2 প্লাস I5, তাহলে একটা সমীকরণ I1 ইকুয়ালস টু I2 প্লাস I5। নেক্সট দেখো আবার I2 ইকুয়ালস টু I3 প্লাস I4, তাহলে I2 ইকুয়ালস টু কি পেলাম I3 প্লাস I4। তাহলে এই দুটো ইকুয়েশনস আমি রাখলাম। ওকে, এরপর চলে যাব এক একটা লুপের জন্য। এ লুপের জন্য একটা আমি সমীকরণ পেয়েছিলাম, এরকম সমীকরণটা 2I1 প্লাস I5 ইকুয়ালস টু 2 হয়ে গেছে। আচ্ছা, বি লুপের জন্য একটা ইকুয়েশনস পেয়েছি কি না 2I2 প্লাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0 হয়ে গেছে। আচ্ছা, সি লুপের জন্য একটা পেয়েছিলাম কি 2I3 প্লাস 5I3 মাইনাস I4 ইকুয়ালস টু কত 0। আচ্ছা, এই 3টা ইকুয়েশনস আমি সলিউশনস করে ছোট্ট করে লিখেছি। হ্যাঁ, তোমরা চাইলে প্রত্যেকটা লুপের জন্য বায়োসাভার্ট বলছি কারশফস কেভিএলস লকে কাজে লাগিয়ে তুমি ইকুয়েশন বের করতে পারো। তারপরেও যদি কারোর অসুবিধা হয় এই অঙ্কটাই করতে ধরো 15-20 মিনিট সময় লাগবে হ্যাঁ টোটালটা অ্যানালিসিস করে বোঝানোর জন্য। তাতে যদি কারোর অসুবিধা হয় আমি অঙ্কটা আলাদাভাবে একটা প্রবলেমে করিয়ে দেবো। কেউ তোমরা কমেন্ট করে বলতে পারো যে এই প্রবলেমটাতে অসুবিধে হচ্ছে, আলাদা করে একটা প্রবলেম করিয়ে দিন। তাহলে এই 3টেকে যদি সলিউশনস করা যায়, আমি সলিউশনও আলাদা করে করেছি, শুধু এখানে শর্টে লিখলাম কারণ এটাতে নাম্বার একটু কম দেওয়া আছে, বেশি বাড়ানো মানে অনেকটা হেজি হয়ে যাচ্ছে। সলিউশনস করে কি পাওয়া যাবে এটা না I3 সমান কত হবে 23.5 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। তোমরা এই 3টে ইকুয়েশনকে সলিউশনস করে দেখবে এরমই একটা ডেটা আসছে 23.5 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এটা প্রবলেমের তুলনায় হ্যাঁ মার্কসটা একটু কম দেওয়া আছে, কিচ্ছু করার নেই এক্ষেত্রে। হ্যাঁ, তোমরা চাইলে এটা এরকম করে করতে পারো, এটা আরও প্রসেসে করা যায়। এমনি জাস্ট রেজিস্ট্যান্স সামেশনস করে ব্রাঞ্চ ওয়াইজ ভাগ করে বের করানো যায়, সেটা একটু সহজ হবে। কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে কেভিএল কাজে লাগিয়ে করতে, তাই জন্য একটু বড় হবে, কিচ্ছু করার নেই। এখানে নাম্বার কত দেওয়া আছে এটাতে ABC, কিচ্ছু করার নেই, এখানে ম্যাক্সিমাম 2 নাম্বার পড়বে। হ্যাঁ, কি হ্যাঁ 2 নাম্বার পড়বে, 2 2 4 কে 5, 2 নাম্বার পড়ছে। 2 নাম্বারের জন্য এটা অনেকটাই বড় অঙ্ক। আশা করি বোর্ড 2 নাম্বারের জন্য এত বড় অঙ্ক দেবে না,
যদি দেয় তাহলে হয়তো 3 নাম্বার কি একটু বেশি দিতে পারে, 3-এর বেশি হয় না। এবার আশাও রাখা উচিত না, 3 নাম্বারে ধরে রাখতে পারো, 3 নাম্বার মানে তখন এটা করা যাবে। কেবিএল কাজে লিখে লুপটা একটু বড় হয়ে গেছে না, অনেকটা 3টে লুপ হয়ে গেছে, মানে ইকুয়েশনসগুলো অনেকগুলো হয়ে গেছে, তার জন্য সলিউশনটা একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা পরের পেজ চলে যাব, এসসি 34। এসি 34 পেজে চলে যাচ্ছি। এসি 34 পেজে কি আছে দেখো, প্রথম প্রশ্ন উল্টাও তোমরা। এসসি 34 বলছে একটি ধাতব পরিবাহীর উষ্ণতার পরিবর্তনের সাথে পরিবাহিতার পরিবর্তন লেখচিত্রের সাহায্যে লেখো। তাহলে উষ্ণতা পরিবর্তন হলে পরিবাহিতার কি পরিবর্তন হবে? আচ্ছা দেখো, তাহলে আগে আমি বলি উষ্ণতার পরিবর্তনে পরিবাহিতার পরিবর্তনের আগে জানতে হবে উষ্ণতা পরিবর্তনের রোধের কি পরিবর্তন হয়। তাহলে কেমন হবে রোধটা? এরকম হচ্ছে। তাহলে এদিকে যাচ্ছে কি টেম্পারেচার, এদিকে যাচ্ছে কি রোধ। তাহলে উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে রোধটা কি হচ্ছে? বাড়ছে। তাহলে উষ্ণতা পরিবর্তনের রোধ যদি বাড়ে, সিম্পল, পরিবাহিতা কমবে। তাহলে এটা কেমন হবে? গ্রাফটা এরকম হবে। তাহলে এদিকে যদি পরিবাহিতা হয়, সে পরিবাহিতা লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, পরিবাহিতা, আর এদিকে হচ্ছে কি টেম্পারেচার টি। তাহলে পরিবাহিতা যদি কি হয়, মানে সরি টেম্পারেচার যদি বাড়তে থাকে তাহলে পরিবাহিতা কি হবে, সেই হিসেবে কমতে থাকবে। এই প্রশ্নটা। আচ্ছা এর সাথে প্রশ্ন হচ্ছে 1.5 তড়িৎচালক বল এবং 0.2 আভ্যন্তরীণ রোধের 40টি কোষকে কিভাবে যোগ করলে বহিঃবর্তনী সংযুক্ত 0.5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়া যাবে এবং সেই সর্বোচ্চ প্রবাহমাত্রার মানটা কত হবে? ঠিক আছে, 2 নাম্বার দিয়েছে, একটু প্রবলেমটা বড় বড় মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি 3 নাম্বার সেকশানে দেওয়াটা বেটার হয়। এবার দিয়েছে যখন করতে হবে, কি আর করা যাবে, নাম্বার তো পেতে হবে, যুদ্ধ আর কার সঙ্গে করতে যাব। তো কি বলছে 40টা কোষ, তাহলে সূত্র অনুযায়ী একদম শর্ট করে লিখে দিচ্ছি mn সমান 40 হয়ে গেল। আচ্ছা একটা পেয়ে গেলাম। আচ্ছা তারপরে কি বলছে বহিঃবর্তনীতে ক্যাপিটাল আর সমান 0.5। আচ্ছা তারপরে বলছে তড়িৎচালক বল 1.5, ই সমান 1.5 ভোল্ট। আচ্ছা ছোট আর সমান বাচ্চা আর, বাচ্চা আরটা কত দিয়েছে 0.2 ওহম। তাহলে একটা সূত্র কি পেলাম এখান থেকে, একটা পেয়ে গেছি। আর একটা সূত্র হচ্ছে এম আর ইকুয়ালস টু এন আর, এরকম একটা সূত্র ছিল এম আর ইকুয়ালস টু এন আর। এটা কি না বহিঃবর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পেতে গেলে এটা শর্ত। তাহলে এম এর মান বসাবো, তো জানি না ক্যাপিটাল আর কত দেওয়া আছে 0.5, স্মল আর কত দেওয়া আছে 0.2, তাহলে এম সমান কত হচ্ছে এন ইন্টু 2/5। আচ্ছা এখান থেকে এন এর মানটা বের করে নিচ্ছি, এন সমান কত, এন সমান 40/m। তাহলে এখানে বসাবো কত 40/m ইন্টু 2/5। তাহলে এম স্কোয়ার সমান 40 ইন্টু 2/5 সমান কত 16, বা এম সমান 4। তাহলে এম যদি 4 হয়, এম যদি 4 হয় তাহলে এন সমান কত হবে 10। তাহলে কি করব না 10টি কোষকে শ্রেণী এরকম 4টি লাইন সমান্তরালে, না মাথায় ঢুকেনি, তাহলে এরকম করে এরকম শ্রেণীতে কটা দেবো 10টা, দিয়ে ডট 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 করে কটা যাব 4টা। তাহলে এদিকে 4 এদিকে 10, তাহলে এইটি আমাকে করতে হবে। তাহলে লিখে দেবো, হ্যাঁ 10টি কোষকে শ্রেণী সমবায় যোগ করতে হবে, ওরকম 4টা লাইনকে সমান্তরালে যোগ করতে হবে। আচ্ছা এখানে বলছি কি সর্বোচ্চ প্রবাহটা কত পাওয়া যাবে, সর্বোচ্চ প্রবাহটা কত পাওয়া যাবে আমি বের করছি এম ই বাই 2r। সলিউশনস করলে কত আসছে 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 0.2 ইকুয়ালস টু কত হচ্ছে না 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো কি না ম্যাক্সিমাম যে পাওয়ারটা পাওয়া যাবে তার ভ্যালুটা, সরি ম্যাক্সিমাম যে প্রবাহটা পাওয়া যাবে তার ভ্যালুটা। হ্যাঁ তো এখান পর্যন্ত হলো। এরপরে গ্রুপ সিতে যাব।
গ্রুপ সিতে বলছে একটি মিটার ব্রিজের বর্তনী চিত্র অঙ্কন করে মূল তত্ত্বটি লেখো। আচ্ছা, মূল তত্ত্ব আর কিছুই নয়, মিটার ব্রিজের মূল তত্ত্ব আর কি, হুইটসন ব্রিজ প্রিন্সিপালের উপর মিটার ব্রিজ তৈরি হয়েছে। বর্তনী চিত্রটা আঁকবে, লিখে দিবে কি না হুইটসন ব্রিজের ক্ষেত্রে কি হচ্ছে, চারটা রোধ যদি ব্যালেন্স হয়ে যায়, মানে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস যদি হয়ে যায়, তাহলে কি হচ্ছে না ওর মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, ওটাই নাল পয়েন্ট, ওটাকে কাজে লাগিয়ে কি করা হয়, অজানা রোধ বের করানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হয়ে গেছে। তাহলে মিটার ব্রিজের ছবিটা তুমি যে কোনো টেক্সট বই থেকে তুলে নেবে। তাহলে নীতিতে কি লিখবে, মিটার ব্রিজের নীতিটা ওখানে লেখা থাকে সাধারণত, বা তুমি এটাও লিখতে পারো যে মিটার ব্রিজ হচ্ছে হুইটসন ব্রিজ প্রিন্সিপালের উপর তৈরি হয়েছে। হুইটসন ব্রিজের ক্ষেত্রে চারটি বাহু যদি ওই যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়ে যায়, সেক্ষেত্রে ও ক্ষেত্রে কী হচ্ছে না, মানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহটা যাবে না, হ্যাঁ, ব্রিজটাকে প্রতিমিত বা তৌল অবস্থায় চলে যাচ্ছে। ওই অবস্থায় আমি ওই সমীকরণটাকে কাজে লাগিয়ে কী করতে পারি, অজানা রোধ ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, ওর পরে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা আমি ক্যালকুলেশনস করেছিলাম, একটু এরর আসছে, হ্যাঁ, তো এটা তোমরা এমনি রাখো আপাতত, যদি এটা কারেক্ট করে, কেননা এতে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেওয়া নেই। যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেওয়া নেই, এই জন্য দুটো সেলকে যদি আমি ডাইরেক্ট কানেক্ট করে দিই, ওখানে প্রবাহটা সেই হিসাবে উচ্চ হবে। প্রবাহটা উচ্চ হওয়ার জন্য এখানে শর্ট সার্কিট ইস্যু একটা ক্রিয়েট হবে, হ্যাঁ, এবং আগুনও পর্যন্ত জ্বলে যেতে পারে। এরম করে আমি প্রবলেমটা দেখেছিলাম অনেকক্ষণই, সেক্ষেত্রে দেখলাম যে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ওর যে আভ্যন্তরীণ রোধ কোষের ওটা সাপ্লাই নেই, তার জন্য প্রবাহ মাত্রাটা সেই হিসাবে অসীম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সম্ভব নয়। তার জন্য একটু ক্যালকুলেশনস এরর হচ্ছে, ওটা তোমরা বাদ দাও এখন আপাতত। চলে যাও 17-র দিকে। 17-এ পরিবাহীর মধ্যে ইলেকট্রনের তাড়না বেগের রাশিমালা নির্ণয় করো। এটা তো করতে পারবে তোমরা, হ্যাঁ। তাহলে মনে করলাম এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আছে, মনে করলাম এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ, তাহলে একটা ইলেকট্রনের গতিবেগ মনে করলাম কত, ভিডি। তাহলে 1 সেকেন্ডে একটা ইলেকট্রন কতটা দূরত্ব যাচ্ছে, ভিডি দূরত্ব যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যে চোঙটা ক্রিয়েট করবে, সেই চোঙের আয়তন কত, আয়তন সমান ভিডি ইন্টু এ হবে এই চোঙটার আয়তন। আচ্ছা, এই চোঙের কি বলছে না, একক আয়তনে যদি ইলেকট্রনের সংখ্যা এন হয়, তাহলে এই আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত হবে, এনটা কি ইউনিট ভলিউমে এর সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, হ্যাঁ, এটাকে বলে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। তাহলে মোট ইলেকট্রন কত হবে, মোট ইলেকট্রন এন এ ইন্টু ভিডি। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তাহলে এর জন্য মোট চার্জ কত হবে, মোট আধান, তাহলে কত হবে এন ই এ ইন্টু ভিডি। তাহলে এইটা মোট আধান, তাহলে 1 সেকেন্ডে এত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ওটা কি বলা হয় কি, প্রবাহ মাত্রা। তাহলে এটাই হবে কি, প্রবাহ মাত্রা। তাহলে আই ইকুয়ালস টু কত, এন ই এ ভিডি, বা ভিডি সমান আই বাই এন ই। তাহলে মাথায় ঢুকেছে। তাহলে ভিডি সমান আমি কি পেলাম, আই বাই এন ই এ। তাহলে এটাই হলো কি না বিচরণ বেগের রাশিমালা। বলছে পোটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বল তুলনা করার বর্তনী চিত্র আঁকো। আচ্ছা, এটা বই অলরেডি করে দেওয়া আছে তোমাদের, হ্যাঁ, তবুও আমি একটু দেখছি, ছোট্ট করে একটা বর্তনী চিত্র এঁকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এগুলো সব টেক্সট বইয়েরই প্রশ্ন, হ্যাঁ, যে চিত্রভিত্রগুলো তোমরা এগুলো টেক্সট বই থেকে যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ের ক্ষেত্রে এগুলো আঁকা আছে। তোমরা ছায়া প্রকাশনের বই নিতে পারো, সাঁতরা বই নিতে পারো, আর ওদিকে রায়মার্টিন ফাইমার্টিন অনেক কিছু করে রেখেছে, তো যে কোনো একটা থেকে তুলে নাও, তুলে নিয়ে ওখান থেকে একটা ছবি তুলে নাও। হ্যাঁ, তো এটুকুই বলবো। হ্যাঁ, তো আমি একটা এঁকে দিচ্ছি ছবি, বড় ছোট বড় ছোট। এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা ধরে নাও ই, এটা হচ্ছে E0, এদিকে I1, এদিকে I2, হয়ে গেছে। এটা জকি যেটা এইরকম চিত্র, এটাই হচ্ছে দুটো কোষের তড়িৎচালক বলকে তুলনা করার জন্য প্রয়োজনীয় ছবিটা। এখানে আর কিছু আছে, এখানে আর কিছু নেই, একদম নেক্সট পেজে চলে যাচ্ছি, SC54।
নম্বরের প্রশ্ন কি বলছে যে একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 করা হলো বা করার জন্য কত শান্ট যোগ করতে হবে? গ্যালভানোমিটারের নিজস্ব রোধ 100 ওহম দেওয়া আছে। আচ্ছা, এটা SC 54 পেজে। আমি একটু তাড়াতাড়ি করে করাচ্ছি, হ্যাঁ, তোমাদের যদি কারোর অসুবিধে হয় তো তোমরা চাইলে একটু স্পিডটা কমিয়ে দেখতে পারো ভিডিওর, হ্যাঁ, সেক্ষেত্রে। আচ্ছা, এটা আমি চটচট করে করিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখা আছে কি দেওয়া আছে, IG বাই আই এর মান দেওয়া আছে কত না 1/25। এটা আমি অলরেডি সলিউশনস করে তারপরে রেকর্ডটা করছি, এই জন্য যাতে করে একটু কম সময়ের মধ্যে আমি ক্লিয়ার করতে পারি। নাহলে 5টা পেজ এর ক্ষেত্রে দেখলাম যে এটা অনেক করে প্রশ্ন দেওয়া আছে। 5টা পেজ যদি আমি কভার করতে চাই 1 ঘন্টায় কভার করতে পারবো না, তো আমাকে নিয়ারলি 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও চলে যাবে, তো সেক্ষেত্রে অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই জন্য কি করছি, একটু সলিউশনস আগে করে তারপরে শুরু করেছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি IG বাই আই সমান এটা হয় কত না S বাই G প্লাস এস। IG কত, এর মান দেওয়া আছে 1/25 ইকুয়ালস টু S এর মান দেওয়া আছে না দেওয়া নেই, বের করতে হবে। SG এর মান দেওয়া আছে 1000 প্লাস S। দেখো এটা কোনাকুনি গুণ করে তোমরা সলিউশনস করবে, S এর মান বেরাবে কত না 41.67 ওহম। হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে কি? না, এখানে কোনো প্রশ্ন নেই। এরপরে চলে যাব 17। কি বলছে, একটি 20 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সঙ্গে 40 ওহম রোধের গ্যালভানোমিটার 10 ওহম বাহ্যিক রোধ শ্রেণী সমবায় যুক্ত করা হলো। 5 ওহম রোধের শান্ট গ্যালভানোমিটার সঙ্গে সমান্তরালে যুক্ত করলে গ্যালভানোমিটারতে প্রবাহ কত হবে? এটা একটা ছোট্ট সহজ অঙ্ক, হ্যাঁ, তোমরা আমি ছবিটা এঁকে দিচ্ছি, চট করে ক্যালকুলেশন করতে পারো। আমি একটু করেও দিচ্ছি, দেখো ক্যালকুলেশনটা। এটা এরকম একটা ছবি হবে। এটা কত দেওয়া আছে 10 ওহম। এটা গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 40 ওহম, শান্ট 5 ওহম, তড়িৎচালক বল 20 ভোল্ট। আচ্ছা, টোটালটার আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট সমান 10 প্লাস 40 ইন্টু 5 বাই 40 প্লাস 5, এটা কত হচ্ছে বলো তো? এটার মান বেরাবে 14.44 14.44 ওহম। তাহলে আই সমান কত হচ্ছে ভি বাই আর, ভির মান দেওয়া আছে 20 ডিভাইডেড বাই 14.44, এটা বেরোবে কত 1.384 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বের করতে বলছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ আইজি। তাহলে আইজি সমান এস বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে এস এর মান দেওয়া আছে শান্টের মান 5/45, 40 প্লাসটা হলো, তাহলে ইন্টু 1.384, এটা ক্যালকুলেশনস করলে আসবে কত 0.154 অ্যাম্পিয়ার। হয়ে গেছে, তাহলে এটা হলো এর সলিউশনস। এরপরে চলে যাচ্ছি, শান্ট ব্যবহার করলে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ কীরূপে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। কিছুই নেই, এইটুকু লিখবে। কীরকমভাবে একটু বলে দিচ্ছি ছোট্ট করে, এটা বইয়ে করে দেওয়া আছে, তো একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। এরকম কি হচ্ছে দেখো, এইখানে তো ছিল আমার গ্যালভানোমিটার, এখানটা শান্ট ব্যবহার করছিলাম, হ্যাঁ, তাহলে এখান দিয়ে আই আসছিল। যখনই শান্ট ছিল না তখন প্রবাহটা জির মধ্য দিয়ে টোটালটা চলে যাচ্ছিল। যখনই শান্ট এসে যাচ্ছে তখন প্রবাহটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, আইজি আর আইএস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাহলে আই এস সমান, তুমি এটা ক্যালকুলেশনস করবে বইয়ে, যেখানে করে দেওয়া আছে অ্যামমিটার। এটা কি না অ্যামমিটার, অ্যামমিটার বর্তনী, সেখানে চলে যাবে। হ্যাঁ, অ্যামমিটার বর্তনীতে গিয়ে দেখবে ওইখানে আই এস এর ইকুয়েশনটা বের করে দেওয়া আছে, আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। ওই আই এস এর ইকুয়েশনটা অ্যাকচুয়ালি করতে হবে জি বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে কি মূল প্রবাহের জি বাই জি প্লাস এস অংশ কি করে না ওই শান্টের মধ্য দিয়ে চলে যায়। কি বললাম, এস রোধের যদি একটা শান্ট কোনো বর্তনীতে সমান্তরাল সমবায় যোগ করা হয়, তাহলে মূল প্রবাহের জি বাই জি প্লাস এস অংশ কি করছে না ওই শান্টের মধ্য দিয়ে চলে যাচ্ছে। ওকে, তারপরে বলছে কি, টি সময়ে কোনো পরিবাহের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কিউর মান দেওয়া আছে, 2 সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা বের করতে হবে। কিউ সমান 5d স্কোয়ার প্লাস 6t প্লাস 10, 10t প্লাস 6, তাহলে কত হলো 10t
প্লাস 6, তাহলে t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি আই। তাহলে কত হচ্ছে আই সমান 10 ইন্টু 2 প্লাস 6। সেটা ক্যালকুলেশনস কোথাও ভুল করলাম, 5 দুগুণে 10, 6 20, 26 অ্যাম্পিয়ার আসছে, অনেকটাই বেশি আসছে। হ্যাঁ এরকম একটা ভ্যালু এসেছিল, হ্যাঁ 26 অ্যাম্পিয়ার মতো ভ্যালু এসেছিল। তাহলে এটা হচ্ছে কত পেজ, 54 পেজ। ওকে, নেক্সট চলে যাব। কি বলছে, তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কারশফের সূত্রগুলির কোনটি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে? কারশফের দ্বিতীয় সূত্রটা, যেটা হচ্ছে কারশফের সেকেন্ড ল। হ্যাঁ কারশফের সেকেন্ড লটা কি করছে না, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। সেকেন্ড ল যেটা হচ্ছে কারশফের, সেটা কি হচ্ছে না, শক্তির সংরক্ষণ সূত্রটা মেনে চলছে। শক্তি সংরক্ষণ, কারশফের সেকেন্ড লটা কি করছে, শক্তির সংরক্ষণ সূত্রটা মেনে চলছে। নেক্সট, একটি কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য পোটেনশিওমিটার বর্তনী তৈরি করা হয়েছে। প্রমাণ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ উপেক্ষা করে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এল সমান দেওয়া আছে কত, 4 মিটার। আচ্ছা, এবার যে কোষটির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেটির সঙ্গে একবার অসীম একবার 9.2 ওহম রোধ যুক্ত করলে যথাক্রমে 3 এবং 2.85 বিন্দুতে নিষ্পন্দন বিন্দু পাওয়া যায়। কোষটির আভ্যন্তরীণ রোধ কত? কিছুই না, একদম সূত্রে বসিয়ে দাও। তাহলে আর ইকুয়ালস টু কত, L1/L2 - 1 হোল ব্র্যাকেট আর। এক্ষুনি আমরা সূত্র ক্যালকুলেশন করেছি। তাহলে এটার মান বসিয়ে দিলে কত হচ্ছে, আমি বসিয়ে দিচ্ছি কত, 3/2.85 - 1 হোল ব্র্যাকেটে 9.5। ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, 0.5 ওহম হয়ে গেছে। আচ্ছা এখানে কি বলছে, ওই প্রথম পয়েন্টটা নিয়ে হয়তো সবাই ঘাবড়ে যাবে। অসীম রোধ, অসীম রোধ মানে বলেছিলাম যে চাবিটা এখানে খোলা থাকলে সেটাকে অসীম রোধ ধরা হচ্ছে, আর যখন চাবিটা বন্ধ করে একটা রোধ তুলছে একটা সসীম রোধ, এই জন্য এখানে অসীম বসে দিয়েছে। হ্যাঁ আচ্ছা নেক্সট বলছে কি, একটি ফিউজ তারের ব্যাসার্ধ আর সর্বোচ্চ প্রবাহ আই হলে দেখাতে হবে আই ভেরিজেজ 8⁻3/2। এটাও বইয়ের প্রবলেম, ছোট্ট করে দিচ্ছি দেখো। ছোট্ট করে দিচ্ছি কি, যখন কি করা হচ্ছে না, যে এই ইকুয়ালস টু আমরা কি জানি, I² RT। এটাকে একটু যদি ভেঙে ভালো করে লেখা হয়, এর মানটা এরকমভাবে আসে I² রো এল ডিভাইডেড বাই কত, J ইন্টু পাই R²। এটা কি পেলাম না, যে R ইকুয়ালস টু রো ইন্টু L/A, এই সূত্রটাকে ভেঙে কি করা হয়েছে এখানে, সেটাই করা হয়েছে। তো এটা পেলাম আমরা। আচ্ছা টি কি করা হয়েছে, এটা টি 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। যে আরেকটা এইচ প্রাইম কত হবে না, ওই তারের মধ্যে যে হিটটা কি করছে, রেডিয়েট করছে। তারের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রে 2πRL। হ্যাঁ এবং প্রতি সেকেন্ডে যদি এইচ তাপ রেডিয়েট করে তাহলে 2πRL ইন্টু এইচ, এই পরিমাণ তাপও রেডিয়েট করবে। তাহলে দুটো তাপ যদি সমান হবে তাহলে কি করব, 2πRLH ইকুয়ালস টু I² রো এল বাই জে ইন্টু পাই R²। তাহলে কত হবে না, I² ইকুয়ালস টু, সমস্ত কনস্ট্যান্টগুলো সাজিয়ে লিখলে কত আসে, 2π² জে, তারপরে কত আসে, এটা 2π² জে, যেখানে এইচ ছিল, ডিভাইডেড বাই রো ইন্টু R³ তাহলে বলতে পারি R³ তো, হ্যাঁ R³। তাহলে লিখতে পারি I² ভেরিজাজ R³ বা I ভেরিজাজ 8⁻3/2। তাহলে এইটা কি হলো না, প্রমাণ হলো। তাহলে তুমি এখানে একটু ভাষাগুলো হালকা করে একটু অ্যাড করে দিও। হ্যাঁ আমি প্রমাণটা এখানে বলে দিলাম যে এই পেজটা শেষ হয়ে গেল। এর পরবর্তী পেজ কত আছে আমি দেখছি, এর পরবর্তী পেজ 66 আছে। হ্যাঁ 66 পেজ। আচ্ছা পরের প্রশ্ন বলছে যে কিছু সমান সংখ্যক কোষকে প্রথমে শ্রেণীতে যোগ করছে আবার সমান্তরালে যোগ করছে, তাহলে কি বলছে, উভয় ক্ষেত্রে প্রবাহ সমান পাওয়ার শর্ত। 66 পেজ। এটা আমাদের লাস্ট পেজ। হ্যাঁ এটা 5 নম্বর পেজ। এখান পর্যন্ত আমরা করব। হ্যাঁ তারপরে আমরা অন্য ইউনিট করব নেক্সট ক্লাসের জন্য। হ্যাঁ তার মাঝে যদি কারোর অসুবিধে হয় আমাকে বলতে পারো। হ্যাঁ তো চলে যাচ্ছে কি না, আচ্ছা শ্রেণীতে যদি যোগ করা হয়, শ্রেণীতে প্রবাহ কত হয় গো, শ্রেণীতে I সমান হয় NE/R + NR, এরকম একটা প্রবাহ হয়। হ্যাঁ
হ্যাঁ, আর হচ্ছে সমান্তরালে প্রবাহ কত হচ্ছে, এটা I2, তাহলে NE/NR প্লাস আর। তাহলে এটা হচ্ছে কি না সমান সংখ্যক কোষ বলা আছে, দুটো সমান বলছে, তাহলে I1 = I2, তাহলে NE/R প্লাস NR = NE/NR প্লাস আর। তাহলে কণাকণি গুণ করলে NE উঠে যাবে, তাহলে কি হচ্ছে R × n−1 = R × n−1, তাহলে R = ছোট r। তাহলে কি আভ্যন্তরীণ রোধ আর যে ওর বাহ্যিক রোধ দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি হচ্ছে না ও ক্ষেত্রে প্রবাহটা সমান পাওয়া যাবে। পরের প্রশ্ন বলছে কি, কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভাবের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়? কোন অপেক্ষা মানে কোন কন্ডিশনে আছে, আগে দেখা যাক, ইকুয়েশনটা আমি লিখে নিই। হ্যাঁ, আমরা কি জানি E = V প্লাস IR। তাহলে এটা হচ্ছে, এটা ডিনোট করছে কি E অলওয়েজ গ্রেটার দেন V, কারণ IR ওর সঙ্গে যুক্ত আছে। কোনো কারণবশত যদি I নেগেটিভ হয়ে যায় তাহলে কি, যদি E = V - IR হয়ে যায় তাহলে অলওয়েজ V গ্রেটার দেন E হবে। এটা কখন ঘটবে না, যখন ব্যাটারিটাকে চার্জ করা হচ্ছে, মানে সেলটা বাইরে প্রবাহ পাঠাচ্ছে না, ওই সেলটা বাইরে থেকে প্রবাহ গ্রহণ করছে, তখন কি হচ্ছে না এক্ষেত্রে I নেগেটিভ হচ্ছে, এই জন্য এক্ষেত্রে তড়িৎচালক বল অপেক্ষা বিভব প্রভেদটা কী হবে, সমান হবে। ওকে, নেক্সট চলে যাচ্ছি। তারপরে বলছে কি পোটেনশিওমিটার ও মিটার ব্রিজের মধ্যে কার বেশি সুবিদিতা? আচ্ছা, অবশ্যই পোটেনশিওমিটারের সুবিদিতা বেশি হবে। কি বলছে, পোটেনশিওমিটার। কেন? আচ্ছা, এখানে পোটেনশিওমিটারের ক্ষেত্রে তারের দৈর্ঘ্যটা অনেকটা বেশি, প্রায় 10টা মতো তার থাকে 1 মিটার দৈর্ঘ্যে, তাহলে সেই হিসাবে 100 মিটার তার, হ্যাঁ 1 মিটার করে 10 মিটার তার থাকে, হ্যাঁ তাহলে 10 মিটার মতো তার থাকছে, হ্যাঁ তাহলে 1 মিটার করে 10টা তার আছে, তাহলে 10 মিটার তার। আর মিটার ব্রিজের ক্ষেত্রে কেবলমাত্র 1 মিটারের তার আছে, তাই জন্য এর অনেকটা বেশি তার আছে বলে এর ক্ষেত্রে নিষ্পন্দন বিন্দু ডিটেক্ট করা এবং এর ক্ষেত্রে অ্যাকুরেসিটা অনেকটা বেশি, খুব মানে শর্ট ভোল্টেজ যেটা খুব অল্প ভোল্টেজটাকে মেজারমেন্টটা খুব সুন্দর করে করা যাচ্ছে, যেন পোটেনশিওমিটারের সুবিধিতা মিটার ব্রিজ অপেক্ষা বহুগুণে বেশি হচ্ছে। নেক্সট চলে যাব, বিচলন বেগের ধারণা থেকে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, এটা অলরেডি আমরা করেছি, হ্যাঁ তাও আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে V ভার্সাস I এটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, 17 দাগে 17 দাগে কি বলছে, 17 দাগের প্রশ্ন আমরা কি জানি, I = NEA VD একটা প্রশ্ন। আচ্ছা, VD = কত, এখানে VD = μ × E, এটা আমরা জানি। যার একটা প্রশ্ন কি জানি, E = আমরা V/L। যে এরপর আমরা ডাইরেক্ট চলে যাব কি না, এই তিনটে ইকুয়েশনকে একসঙ্গে আমরা কম্বাইন করব। তাহলে তিনটেকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে আমরা কি পাবো, V = ML ডিভাইডেড বাই এরকমটা পাবো N² টাউ ইন্টু A সামনে I। আচ্ছা, এখানে বলে দিচ্ছি মিউ ইকুয়ালস টু কত হয় না E টাউ/M। আচ্ছা, ইন্টু এবার E সমান কত হয় I/NEA ইন্টু মিউ। যে টাউটা কি, টাউটাকে বলে স্লথনকাল। হ্যাঁ, এটা থিওরিতে দেখবে যে কোনো সেকশন থেকে তোমরা মেনশন করে স্লথনকাল ওখানে মেনশন করে দিচ্ছে, টাউটা করেছে স্লথনকাল। তাহলে এই টোটালটা কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে লিখতে পারি V ভার্সাস I। তাহলে এই বিচলন বেগের ধারণা থেকে, এটা কমপ্লিটলি বিচলন বেগের ধারণা থেকে আমরা করছি, তাহলে কি পেলাম, V ভার্সাস I। এই শর্ট করে করতে পারো তোমরা এই সেকশনগুলো, আমি জাস্ট এখানে ধরিয়ে দিচ্ছি কোন কোন সেকশন থেকে তোমরা উত্তরগুলো করতে পারো। পরের প্রশ্ন কি আছে, ঘরের তাপমাত্রায় 27 ডিগ্রি উষ্ণতায় কোনো রোধ কুণ্ডলীর রোধ হচ্ছে 100 ওহম, হ্যাঁ কত তাপমাত্রায় 117 ওহম হবে? ঠিক আছে, এটা ছোট্ট করে দিচ্ছি আমি। আর 27 সমান কত দেওয়া আছে, R/27 দেওয়া আছে 100 ওহম, তাহলে R/T তে কত দেওয়া আছে 117 ওহম, তাহলে T সমান কত, তাই তো T সমান কত, তাহলে একদম করো 117 = 100 × 1 প্লাস আলফা ইন্টু T মাইনাস কত 27 হয়েছে। আলফার মান বসিয়ে ক্যালকুলেশনস করবে প্রত্যেকটা, দেখবে T সমান কত আসছে, T মাইনাস একদম করছি, T মাইনাস 27 সমান কত আসবে, 1000 আসবে, বা T সমান 1027 ডিগ্রি সেন্টিগ্রেড এটা আসবে। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে। ওকে, তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলাম। এরপর প্রশ্ন বড়,
এরপরের প্রশ্ন কি আছে? এরপরের প্রশ্ন বলছে একটি কেটলিতে 10 মিনিটে জল ফুটতে শুরু করে, কুণ্ডলীর তার না পাল্টে বা কোনো পরিবর্তন না করে একই উৎসে 5 মিনিটে জল ফুটাতে হবে, তাহলে কী করবো? তাহলে আমি কি করবো, A=2 I1² আর T1, তাহলে কত I1² আর ইন্টু T1 মানে কত হচ্ছে, প্রথমে 10 মিনিট 600 সেকেন্ড, তাই তো 600 সেকেন্ড, H1 H2 একই তাপ লাগবে, তাহলে আমি মনে করলাম I2² ইন্টু R ইন্টু 5 × 5 = 30, 300, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে H1 = H2 হচ্ছে, তাহলে I1² ইন্টু 600 = I2² ইন্টু 300, তাহলে উভয় পক্ষ থেকে 0 তাহলে 3 গুণ, তাহলে I2² = 2 ইন্টু I1², তাহলে I2 সমান কত হচ্ছে √2 ইন্টু I1, তাহলে প্রবাহ যদি √2 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি ঘটছে না একই পরিমাণ তাপ উৎপন্ন হবে, কোনো পরিবর্তন মানে রোধের কোনো পরিবর্তন করেনি, সোর্সেরও কোনো পরিবর্তন করেনি, কী করে বাড়াবে সেটা জানে, হয়ে গেল। এরপরে বলছে কি হুইটসন ব্রিজে প্রতিমিত হওয়ার শর্ত কারশফের সূত্র ব্যবহার করে করো, এটা টেক্সট বইয়ের থিওরি সেকশনস, এটা আমি নতুন করে বলবো না, তাহলে তুমি এখান থেকে বই থেকে এটা করে নেবে। আচ্ছা বলছে কোনো বাড়ির মেন্স লাইনে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট হলে ওই বাড়িতে কতগুলি 60 ওয়াটের বাতি নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা বাতিটির পাওয়ার কত বলা আছে 60 ওয়াট, P = কত VI সমান কত 60, V এর মান কত দেওয়া আছে 220 ইন্টু I সমান 60, তাহলে I সমান কত হচ্ছে 60/220 অ্যাম্পিয়ার, এটার মান কত আসছিল, যেটার মান আসছিল এরকম করে, হ্যাঁ তাহলে 6/22 অ্যাম্পিয়ারে রেখে দিচ্ছি, তাহলে এই পরিমাণ প্রবাহ, তাহলে আমি মনে করলাম n সংখ্যক প্রবাহ হতে হবে, তাহলে n ইন্টু 6/22 = 10 অ্যাম্পিয়ার, তার থেকে বেশি হতে পারে না, তাহলে n সমান কত হচ্ছে 10 × 22 / 6, তাহলে কত হচ্ছে 220 / 6, তাহলে কত হচ্ছে এটা অ্যান্সার ভাগ করলে 36.66, মানে 36টা বাতি নিরাপদে ব্যবহার করা সম্ভব হয়েছে। তাহলে এইখান পর্যন্ত, আর এখানে কোনো প্রশ্ন আছে কি না? আর কোনো প্রশ্ন নেই, তাহলে এইখান পর্যন্ত তোমরা ক্যালকুলেশনটা করো, আমি 5টা পেজ করালাম ইউনিট 2 ক্ষেত্রে, হ্যাঁ আর কি কি ইউনিটগুলো আছে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কাভার করে দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ এক্ষেত্রে, আর তোমরা এটা দেখো, যদি অসুবিধে হয় আমার এখানে কমেন্টে জানাও, এবং যে যে বন্ধুবান্ধবরা এটা তোমরা জানে না, হ্যাঁ যাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তুমি চাইলে এটা তাকে রিকমেন্ড করতে পারো, শেয়ার করতে পারো, হ্যাঁ এবং আরও বলছি যে সময় কিন্তু দিন দিন চলে আসছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু নামাতে পারবে না কোনো মতে পরীক্ষার হলে, হ্যাঁ তো প্র্যাকটিস করো, সুস্থ থাকো, শরীরটাও সুস্থ রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন শরীর খারাপ হওয়া মানে খুব খুব অসুবিধাজনক ব্যাপার। তো জয় রাধে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।